আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো আরও একটা জমজমাট এপিসোড। দেখতে দেখতে আমাদের হোলিও চলে আসলো। এই বসন্ত উৎসবটা তো এখন প্রত্যেকটা জায়গায় হয় বলতে পারো। দারুণভাবে আবির খেলা হয়। এখন আগেকার দিনে যেমন রং খেলাটা বেশি হতো, বাট এখন আবিরটা বেশি হয়। সবাই এক জায়গায় গিয়ে নিজেদের মতন আবির খেলে, দেখতে খুব ভালো লাগে। আর এই দিনটাতে মনটা খুব ভালো হয়ে থাকে। যাই হোক, আজকে তোমরা জমজমাট কিছু ঘটনা শুনতে চলেছো। অ্যাডভান্স তোমাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। যাই হোক, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই, চুপটি করে বসে পড়েছো। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। আজ যে ঘটনাটা বলছি সেটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যেটা আমি অনেক বছর কাউকে বলতে পারিনি, কারণ তখন আমি নিজেই বুঝতে পারছিলাম না ঘটনাটা ভয়ঙ্কর ছিল নাকি অদ্ভুতভাবে বাস্তব। উচ্চ মাধ্যমিক পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছি। তখন পড়াশোনার চেয়ে বন্ধুদের আড্ডা, তর্ক আর নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করার নেশাটাই সবচেয়ে বেশি ছিল। ধর্ম, অলৌকিক, ভূত এইসব বিষয় নিয়ে কারোর সাথে তর্কে জিততে পারলেই মনে হতো পৃথিবী জয় করে ফেলেছি। আমার ধারণা ছিল পৃথিবীতে এমন কিছু নেই যার পেছনে যুক্তি নেই। সেই সময়ের এক বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটে, যার নাম এখানে ধরা যাক সৈকত। সৈকতের অবস্থা আমাদের সবার চেয়ে খারাপ ছিল। বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব তার ওপর। একটা ছোট্ট কারখানায় কাজ করত। মা আর দুই ভাই বোনকে নিয়ে শহরের একদম শেষ প্রান্তে ভাড়া থাকত। জায়গাটা ছিল খুব নির্জন, চারপাশে ফাঁকা জমি, দূরে দূরে কিছু ঘর। রাতে 8টার পর রাস্তার মানুষজন প্রায় থাকতই না। একদিন বিকেলে সে হঠাৎ আমাকে এসে বলল, তুই একটু আমার সাথে রাতে থাকবি? বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমি হাসলাম, ভাবলাম আবার কুসংস্কার শুরু করেছে। কিন্তু ওর মুখের ভয়টা সত্যিই ছিল। সে বলল, প্রায় 3 সপ্তাহ ধরে প্রতি রাতেই ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর তাদের ঘরের বাইরে যেন কেউ হাঁটে, থামে, তারপর দেওয়ালে ধাক্কা দেয়। প্রথমে ভেবেছিল চোর, কিন্তু বাইরে গেলে কাউকে পাওয়া যায় না। আমি সোজাই বললাম, আজই চল, দেখি কোন ভূত আসে। সেই রাতে আমরা দুজন ওদের বাড়িতে গেলাম। বাড়িটা ছিল টিনের, চারিদিকে আধো অন্ধকার। দূরে একটা ভাঙা কারখানার মতন কাঠামো দেখা যাচ্ছিল। রাতের খাবার খেয়ে আমরা ইচ্ছে করেই লাইট নিভিয়ে বসে থাকলাম। প্রথমে কিছুই হচ্ছিল না, আমি মনে মনে হাসছিলাম। কিন্তু রাত প্রায় 1টা বাজতেই হঠাৎ বাইরে খট খট করে পায়ের শব্দ শোনা গেল। শব্দটা একেবারে ঘরের চারপাশে ঘুরছিল। তারপর টিনের দেওয়ালে ধপ করে একটা আঘাত। শামীম আমার হাত চেপে ধরল। আমি নিজেকে সামলে টর্চ নিয়ে দরজা খুলে বাইরে বের হলাম। চারপাশে টর্চের আলো ঘোরালাম। কেউ নেই, বাতাসটাও নেই মনে হচ্ছে। গাছের ডাল নড়ছে না। আমি আবার ভেতরে এলাম, ভাবলাম হয়তো কাকতালীয় কিছু। কিন্তু লাইট নিভানোর 5 মিনিট পর আবার সেই হাঁটার শব্দ। এবার আরও কাছে, যেন দরজার কাছে এসে থামল। তারপর ধীরে ধীরে দরজায় আঁচড়ের মতন শব্দ। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। দ্বিতীয় রাতে আমি আবার গেলাম। এবার ঠিক করলাম বাইরে লুকিয়ে থাকব। আমরা ভেতরের লাইট নিভিয়ে দিলাম। আমি চুপচাপ বাড়ির পেছনে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর সত্যিই একটা ছায়া ঘরের দিকে এগিয়ে এলো। আমি টর্চ জ্বালাতেই ছায়াটা দৌড়ে পালালো, কিন্তু মুখটা স্পষ্ট দেখতে পেলাম না। পরদিন আমি চারপাশ খুঁজতে গিয়ে দূরের পরিত্যক্ত কারখানার ভেতরের কিছু সিগারেটের টুকরো, খাবারের প্যাকেট আর মাটিতে পায়ের দাগ দেখতে পেলাম। তখন সন্দেহটা আরও বাড়ল। তৃতীয় রাতে আমি একা গিয়ে সেই ভাঙা জায়গাটার কাছে লুকিয়ে থাকলাম। প্রায় 1:30টার সময় একজন মানুষকে ওখান থেকে বের হতে দেখলাম। আমি চুপচাপ পিছু নিলাম। সে সোজা শামীমের বাড়ির দিকে গিয়ে দেওয়ালে আঘাত করল।
তারপর আবার ফিরে আসতে গেল। আমি পেছন থেকে ধরে ফেলতেই সে ভয় পেয়ে কেঁদে ফেলল। লোকটা ছিল শামীমের দূর সম্পর্কের এক আত্মীয়। সে কয়েক মাস আগে কাজ হারিয়ে ওই পরিত্যক্ত জায়গায় লুকিয়ে থাকত। পরে জানা গেল সে রাতে খাবার বা টাকা পাওয়ার আশায় ভয় দেখিয়ে সবাইকে দুর্বল করে দিতে চাইছিল, যাতে একসময় বাড়িতে ঢুকে থাকতে পারে বা সাহায্য চাইতে পারে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। আমরা ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু সেই লোকটাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরও 2 রাত আবার শব্দ শুরু হলো। এবার আগের চেয়ে ভয়ঙ্কর। হাঁটার শব্দ নয়, বরং ঘরের চালের ওপর দিয়ে কেউ দৌড়চ্ছে। আমরা সবাই বাইরে বের হলাম, কিন্তু ওপরের কেউ নেই। সে রাতে প্রথমবার শামীমের ছোট ভাই অদ্ভুত আচরণ করতে শুরু করলো। চুপচাপ, ভীত, কারোর সাথে কথা বলছে না। কয়েকদিন পরে ধীরে ধীরে সত্যিটা বের হলো। ওই প্রথম ঘটনার পর বাড়ির সবাই এত ভয় পেয়ে গিয়েছিল যে ছোট ভাইটা নিজেই ছাদে উঠে শব্দ করত, কারণ সে ভেবেছিল এতে সবাই তাকে কাছে রাখবে, একা ঘুমাতে হবে না। এরপর ওদের বাড়ির পরিবেশ বদলানো হলো। সবাই একসাথে ঘুমোতে শুরু করলো। ওকে সময় দেওয়া হলো। তারপর থেকে আর কখনো কোনো শব্দ শোনা যায়নি। তবে একটা জিনিস প্রথম কয়েকদিন যে ঘটেছিল সেটা কিন্তু আমার ভাই করেনি। সেটা কে করেছিল, কেন করেছিল, আর সেটা কী ছিল আমি বলতে পারবো না। আর আমি যে ছায়াটা দেখেছিলাম সেটা কিন্তু আমার ভাইয়ের ছায়া ছিল না। যাই হোক, এই ছিল ঘটনা। এটা কিন্তু কোনো গল্প নয়, আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যেটার পর আমার সমস্ত যুক্তি হার মেনে গেছে। পৃথিবীতে যে এমন কিছু হয় এই ঘটনার পরে আমি বিশ্বাস করতে শুরু করেছি। দাদা, এই ঘটনার পর আমার জীবনে আবারও একই ভাড়া বাড়িতেই ঘটনা ঘটেছিল। তখন আমি কলেজ সূত্রে কলকাতার একটা মেসবাড়ি ভাড়া নিয়েছিলাম। সেখানে যাওয়ার পর প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটলো, কিন্তু যত দিন আসতে লাগলো তত যেন একটা চাপা অদ্ভুত অস্বস্তি বা ভয় আমার মধ্যে গেঁথে গেল। একটা জিনিস আমি লক্ষ্য করতে শুরু করলাম, আমি যতই বাথরুমের ট্যাপ বন্ধ করে রাখি না কেন, বাথরুমের ট্যাপ অটোমেটিক অন হয়ে যায়, মানে খুলে যায়। আর বাথরুম তো যদি ব্যবহার না করি তাহলে শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার বাথরুম কখনো শুকনো থাকতো না। তোমরা হয়তো বলবে যে মেসে তো অনেকজন থাকে, কিন্তু হ্যাঁ, আমি যেখানে ভাড়া নিয়েছিলাম সেখানে শুধুমাত্র বাথরুমটা আমি ইউজ করতাম, আর আমার ঘরও ছিল সেপারেট। তো যাই হোক, আমি প্রথমে অর্থটা বিষয়টা মাথায় নিইনি। আমি বিষয়টা কবে মাথায় নিলাম, একদিন আমি ঠিক আমার যে টেবিলটা ছিল সেটা জানলার পাশে ছিল। তো আমি সেই টেবিলের সামনে বসে পড়ছি আর চা খাচ্ছি। হঠাৎ করে দূরে দেখতে পাচ্ছি, মানে আমাদের ওই মেসের ভেতরেই একটা গাছ আছে, সেই গাছে কেউ একটা পা ঝুলিয়ে বসে আছে। তো আমি প্রথমে ভাবলাম এই সময় পা ঝুলিয়ে গাছের ওপর বসে আছে, এটা কে? আমি অতটা মাথায় না নিয়ে পড়তে শুরু করলাম, পড়ছি আর চা খাচ্ছি। তারপরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই লোকটা বা সেই মহিলাটা বা যাই বলো না কেন, সে অবয়বটা সরীসৃপের মতন গাছ থেকে নিচের দিকে নামছে। এটা দেখে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটা দেখার পরে আমি জানালা বন্ধ করে দিই। সেই দিন আর পড়তে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘটনাটা যে কাউকে বলবো সেই ক্ষমতাটাও হয়নি আমার। আমি ভেবেছিলাম হয়তো লোক হাসবে, আর মনে মনে ভেবেছিলাম এটাই তো শেষ, যা হওয়ার হয়ে গেছে, হয়তো আর কিছু হবে না। কিন্তু বিশ্বাস করো অমিতদা, ওই ঘটনার পর এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটল যে যার জন্য আমি 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তো আগের দিনের মতন আমি সেদিনও পড়ছি। পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো যে আমার যে জানালাটা আছে না, তার ওখান দিয়ে কেউ উঁকি মারছে। জানালা থেকে আমার ডিস্টেন্স কিন্তু মোটামুটি 4 ফিট মতন, কারণ জানালাটা বক্স জানলা ছিল। তো আমি দেখলাম, তো আমার মনে হলো যে কেউ ওইখান দিয়ে উঁকি মারছে। তো আমি কি করেছি, চেয়ারটা সরিয়ে দাঁড়িয়ে থেকে আমিও একটু উঁকি দিয়ে যেদিক দেখে ভাবলাম যে উঁকি মারছে
সেদিকে দেখার চেষ্টা করলাম। বিশ্বাস করবে না, তার যে বিবরণ, তার যে মুখ, সেটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং আমার যখন জ্ঞান ফিরেছিল তখন অলরেডি 2 দিন অতিক্রম করে গেছে। কি দেখেছিলাম জানো? আমি দেখছিলাম সেই যে মহিলাটা, তার চোখ দিয়ে রক্ত ঝরছে আর চোখে মণি বলতে কিচ্ছু নেই, শুধুই সাদা। তার চুলগুলো এলোমেলো, গাল একপাশে চেরা, মনে হচ্ছে চিড়ে কেউ সেলাই করে দিয়েছে। মাথাটা যেখানে চুল ছিল সেখানে গোল করে রাউন্ড করে সেলাই করা, মানে পোস্টমর্টেম করলে যেরকম হয়। এটা দেখার পর কে ঠিক থাকতে পারবে? এরপরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। যাই হোক, আমি ফোন না ধরাই বাবা মা পাশের ঘরের একজনের নাম্বার ছিল, তাকে ফোন করে এবং আমার গেটটা খোলাই ছিল, আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। যাই হোক, তারপরে সেই মেসবাড়িটা আমরা ছেড়ে দিই, বা আমি ছেড়ে দিই, অন্য জায়গায় শিফট হয়ে যাই। তো দাদা, এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো। ভালো থেকো বন্ধুরা। এই ছিল আমাদের আজকের প্রথম একটা ঘটনাটা আশা করছি তোমাদের প্রত্যেক দিনের মতন ভালোই লেগেছে, কারণ আমি জানি তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। যাই হোক, তোমরাও যদি এরকম ঘটনা শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে আমাদের ঘটনা পাঠানোর সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে জানাই আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বীরভূম জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা রাত। সেই রাত আমি কাউকেই ভুলতে পারিনি বলা ভুল হবে, ভুলতে দেইনি। আজকের এই ঘটনাটা লিখতে বসেও মনে হচ্ছে কেন আমাকে দেখছে। আমি এখন ট্রাক ড্রাইভার। যখন ঘটনাটা ঘটেছিল তখন আমি হেল্পার ছিলাম। আমাদের গাড়িতে পাথর লোড হতো রামপুরহাট কিংবা নলহাটি পাহাড় থেকে, আর সেই পাথর কলকাতা, কাটোয়া, দমদম, নিউ টাউন আরও অনেক জায়গায় ডেলিভারি দিতে হতো। সেদিন রুটটা ছিল আলাদা। ঝাড়খণ্ডের একটা প্লান্টে পাথর খালি করতে হবে। আমাদের জন্য পুরো নতুন রাস্তা, ওই রুটে আমরা যাই না, কিন্তু সেই রাত যেতে হয়েছিল। গাড়ি লোড করে রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম অজানা এক রাস্তা দিয়ে। রাত্রে গাড়ি আমি চালাতাম, কারণ রাত্রে রাস্তা ফাঁকা থাকে, গাড়ি চালাতে ভালো লাগে। আমার ড্রাইভার ঘুমিয়ে পড়ল ঝাড়খণ্ড ঢোকার আগেই। আমি গাড়ি চালাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, কখনো ফাঁকা মাঠ, কখনো জঙ্গল। গাড়ির টায়ারের শোষ শব্দ ছাড়া আর কিছুই নেই। গাড়ির ভেতর হালকা সাউন্ডে গান বাজছে। একটা ফাঁকা মাঠ পেরিয়ে একটা জঙ্গলে প্রবেশ করলাম, আর কিছুটা যেতেই শুরু হলো প্রবলেম। হঠাৎ মিউজিক মেশিনটা ফ্লিকার করে উঠল। গানগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আমি একবার হাতে করে চাপড় মেরে দেখলাম, লুজ কানেকশন হচ্ছে মনে করে। চাপড় মারতে মারতে একসময় বন্ধ হয়ে গেল, আর গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়ির চাকার ফুস করে জোরে একটা শব্দ হলো। বুঝলাম পাংচার হয়েছে। এই নতুন রাস্তা, আবার জঙ্গল। ভূতের ভয় আমার ছিল না, ভয় ছিল মানুষের। কারণ এমন অনেক ড্রাইভারের সাথে হয়েছে, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মারধর করে টাকা, মোবাইল নিয়ে গেছে। আমি আমার ড্রাইভারকে উঠালাম, কিন্তু সে গভীর ঘুমে ঘুমিয়ে আছে, কোনো সাড়া শব্দ দিল না। সচরাচর এমন করে না, একবার ডাকলেই উঠে পড়ে। কিন্তু আজকে কি হলো? 7-5 না ভেবে মনে সাহস সঞ্চয় করে গাড়ি থেকে নামলাম কোন চাকাটা পাংচার হয়েছে দেখার জন্য। কিন্তু অবাক করার বিষয়, সব চাকা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। গাড়িটার ঠিক পেছনে এসে দাঁড়ালাম, হাতে একটা টর্চ লাইট। হঠাৎ মনে হলো গাড়ির টায়ারের তলা থেকে কেউ খুব দ্রুত গাড়ির ভেতর ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধান। আমি চমকে উঠলাম। কৌতূহল হলো সেটা কি দেখার জন্য। গাড়ির তলার দিকে আমি আস্তে আস্তে ঝুঁকে দেখতে চাইলাম। দেখলাম গাড়ির ওপরের অংশ থেকে চুল ঝুলছে, আর সেই চুল
রাস্তায় গোছা হয়ে পড়েছে। সেই সময় মনে হলো আমার কাঁধে কেউ একটা হাত রেখেছে, ঠান্ডা কনকনে একটা স্পর্শ। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কই কেউ নেই। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে কালো মুচমুচে একটা বিড়াল আমার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে দৌড়ে জঙ্গলের ভেতর চলে গেল। আর জঙ্গলের ভেতর যাওয়ার ঠিক আগেই আমি টর্চ লাইটে দেখলাম একবার আমার দিকে তাকালো। আর সেই তাকানো সাধারণ ছিল না, লাল চোখ। একটা বিড়ালের চোখ এত ভয়ঙ্কর হয় কি করে? আমার পুরো শরীর কাঁপছে। আর তার ঠিক কয়েক সেকেন্ড পরেই মিউজিক মেশিনটা ফুল সাউন্ডে বেজে উঠল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ছুটে গিয়ে বন্ধ করে বসে পড়লাম। গাড়ির ভেতর বসে আমার হাত পা কাঁপছে। এটা কি হচ্ছে? আমার মাথায় কিছুই আসছে না। আমি গাড়ির ভেতর বসেই আছি। হঠাৎ আমার কানে নুপুরের শব্দ এলো, ছম ছম ছম, ধীরে ধীরে কাছে, আরও কাছে, ঠিক আমার পাশে এসে বন্ধ হয়ে গেল। গাড়ির ভেতর থেকে বাইরে তাকাতেই সাহস হচ্ছে না। ঠিক তখনই গাড়ির দরজায় আওয়াজ, ঠক ঠক। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখি কেউ নাই সেখানে। জায়গাটা পুরোই ফাঁকা। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি টানতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লাল শাড়ি, পুরো গায়ে গয়না। মনে হচ্ছে বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে এসেছে। আমাকে হাত দেখিয়ে দাঁড়াতে বলছে। আমি না দাঁড়িয়ে গাড়ির টান দিয়ে মেয়েটাকে পার করে চলে আসলাম। তারপরে শুনলাম একটা হাসি। এমন হাসি এর আগে আমি কোনো দিন শুনিনি। মনে হচ্ছে পুরো জঙ্গলের গাছগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পেছনে কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। গাড়ি এসে দাঁড়ালো ঝাড়খণ্ডের প্লান্টে। তখন ভোর হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমার ড্রাইভার ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই বলল, আজকে আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি জানিস। তারপর আমার সাথে রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলতে লাগলো। গাড়ির চাকা পাংচার, কালো বিড়াল, নুপুরের আওয়াজ, আমার ভয় পাওয়া, সবশেষে ওই লাল শাড়ি পরা মেয়েটা। আমি তো অবাক তার কথা শুনে। যেগুলো বলছে সব মিলে যাচ্ছে। আমি সেদিন কিচ্ছু বলিনি, চুপ হয়েছিলাম। তারপরের দিন আমার খুব জ্বর এসেছিল। আমি বাড়ি চলে এসেছিলাম। টানা 1 সপ্তাহ জ্বর ছিল, কোনো ওষুধে কাজ করেনি। ঠিক যেমন জ্বর এসেছে ঠিক তেমন করেই চলে গেছে। কিন্তু জ্বর চলে গেলেও একটা জিনিস এখনও আমাকে তাড়া করে, সেই নুপুরের আওয়াজ। রাত্রে ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে ছমছম আওয়াজটা আজও আমার কানে বাজে। আমি আজও বুঝতে পারিনি সেই রাতে কি দেখেছিলাম বা কী হয়েছিল। ড্রাইভারের স্বপ্ন আর আমার সাথে ঘটা ঘটনার কি মিল। দাদা, এই ছিল আমার জীবনের একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পড়ে শোনানোর অনুরোধ রইল। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, লেখার মধ্যে অনেক ভুল থাকতে পারে। তুমি তোমার মতন করে গুছিয়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভালোবাসা নিও। একদম। এরকম ট্রাকের ঘটনা তো শুনতে দারুণ লাগে। মানে এগুলো ঘটনা তো সচরাচর আমাদের কাছে আসে না। কারণ কি বলতো, এগুলো ঘটনার আমরা সোর্স পাই না। আর যারা তোমাদের মতন যারা এইসব করো, যারা ট্রাক চালাও, সেটা তো খুব কম সংখ্যক লোকে ট্রাক চালায়। তো এগুলো ঘটনা আমরা যে ঘটনাগুলো সেগুলো পাই না। কিন্তু এর আগেও ট্রাকের ঘটনা আমাদের কাছে এসেছে, আমি শুনিয়েছি। যাই হোক, আশা করছি এই ঘটনাটাও আমাদের এই পরিবারের সকলের ভালো লাগবে। তুমি খুব সুন্দর করে লিখে পাঠিয়েছো। তেমন কোনো ভুল ছিল না, কোনো আমি ভুল পাইনি, কোনো আমাকে এডিটও করতে হয়নি। তুমি যেরকমভাবে লিখেছিলে দেখবে আমি অ্যাজ ইট ইজ পড়েছি। যাই হোক, আর কথা বাড়াবো না। তবে পরের ঘটনায় যাওয়ার আগে কিছু কথা। প্রথম কথা হচ্ছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ এর আগে আমি তোমাদের খুব কমই বলতাম সাবস্ক্রাইব করতে। এখন আমরা 1 লক্ষ পরিবারের খুব কাছাকাছি। তাই জন্যই বলছি তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমরা খুব শীঘ্রই 1 লক্ষে পৌঁছতে পারি। আমি জানি তোমরা অলরেডি করে দিয়েছো বা করে নেবে। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যাদের এগুলোকে বিশ্বাস হচ্ছে না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, আমি শ্যামল। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটা তোমার খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করি।
রাত তখন প্রায় 1টা পেরিয়ে গেছে। শীতের রাত, চারিদিকে এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দও স্পষ্ট শোনা যায়। আকাশে চাঁদ থাকলেও ঘন কুয়াশার আলো ঠিকমতো মাটিতে পৌঁছাচ্ছিল না। গ্রামের এই বাড়িটা একটু নিরিবিলি জায়গায়, চারপাশে বড় বড় গাছ, বাঁশঝাড় আর ফাঁকা জমি। নতুন বিয়ে হয়ে 4 মাস হলো মৌ এই বাড়িতে এসেছে। সবাই বলে মেয়েটা খুব শান্ত, ভদ্র আর কম কথার। সেদিন রাতেও স্বামী অসীম গভীর ঘুমেছিল। হঠাৎ মোর ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে নিজেও বুঝতে পারে না। মনে হচ্ছিল যেন কেউ খুব আস্তে করে তার নাম ধরে ডাকল, মৌ, বাইরে আয়। সে উঠে বসে চারিদিকে তাকালো। ঘরে কেউ নেই। রাকিব পাশেই ঘুমোচ্ছে। প্রথমে সে ভাবল স্বপ্ন দেখেছে, আবার শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ, এবার যেন উঠোনের দিক থেকে। তার বুকটা ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই প্রস্রাবের চাপ অনুভব করল। বাড়ির রুমটা ছিল উঠোনের এক কোণায়। ভয় পেয়েও সে নিজেকে সামলে দরজা খুলে বাইরে বের হলো। বাইরে বের হতেই অদ্ভুত এক ঠান্ডা বাতাস গায়ে লাগলো। আশ্চর্যের বিষয়, বাতাস ছিল না, কিন্তু শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। উঠোনের মাঝখানে বাতিটা জ্বলছিল, কিন্তু আলোটা কেমন যেন ম্লান আর কাঁপছিল। সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগোতে লাগলো। হাঁটার সময় তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক পেছনেই হাঁটছে। একবার পেছনে তাকালো, কেউ নেই। বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে বসতেই টিনের ছাদের উপর খচখচ শব্দ শুরু হলো, যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। মৌ প্রথমে থমকে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। শব্দ বন্ধ। আবার বসতেই এবার শব্দটা আরো জোরে হলো, খচখচ, খড়খড়। তার গা শিউরে উঠল। সে কাপা গলায় বলল, কে 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 ওখানে? কোনো উত্তর নেই। ঠিক তখনই বাথরুমের দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে গেল। মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল। মৌ আর এক মুহূর্ত দাঁড়ালো না। দরজা খুলে দৌড় দিতেই যাবে, ঠিক তখনই সামনে উঠোনের মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। কুয়াশার মধ্যে একটা মানুষের অবয়ব। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। একজন লম্বা লোক, গায়ে পুরনো ময়লা কাপড়, মাথাটা একদিকে কাত, আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল লোকটার পা পুরোপুরি মাটিতে লাগানো নেই, একটু ওপরে ভাসছে। লোকটা ধীরে ধীরে হাত তুলল, তারপর একেবারে কর্কশ গলায় বলল, এটা এটা আমার জায়গা। কেন এসেছিস? কেন এখানে এসেছিস? মৌ চিৎকার করে দৌড় দিল, কিন্তু 2 কদম যেতেই মাথা ঘুরে উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। অসীম চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখে মৌ পাশে নেই। বাইরে এসে দেখে সে মাটিতে পড়ে আছে। মুখ দিয়ে লালা বের হচ্ছে, শরীর ঠান্ডা। বাড়ির সবাই জেগে গেল। জল দেওয়া হলো, ঝাড়ফুঁক দেওয়া হলো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু সে কিছু বলল না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল। পরদিন থেকেই তার আচরণ বদলাতে শুরু করলো। আগে যে মেয়েটা হাসি খুশি ছিল, সে এখন চুপচাপ থাকে। মাঝে মাঝে একা একা উঠোনের উত্তর দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমের মধ্যে কথা বলে, আমি আসবো না, আমাকে ডাকিস না। একদিন দুপুরে হঠাৎ সে রান্না করতে করতে থেমে গেল। তারপর অদ্ভুত গলায় বলল, ও ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে গাছটার নিচে। কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর থেকে প্রায় তার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। কখনো হঠাৎ রেগে যায়, কখনো একা একা হাসে। এক রাতে সে হঠাৎ উঠে গিয়ে উঠোনে চলে যায়। পরিবারের লোকজন গিয়ে দেখে সে উত্তর পাশের পুরনো কড়ই গাছের নিচে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলছে। আমি তাকে বলেছি, আমি যেতে পারবো না, আমাকে ছেড়ে দে। এরপর থেকে পরিস্থিতি খারাপ হতে লাগলো। তার শরীরে অস্বাভাবিক শক্তি দেখা দেয়। দুজন মিলে ধরেও সামলানো যায় না। কখনো বলে, ও বলছে এটা তার বাড়ি, কেউ থাকতে পারবে না। গ্রামের লোকজন বলতে লাগলো জায়গাটা ভালো না। অনেক বছর আগে নাকি এই জায়গায় একটা পুরনো বাড়ি ছিল, আগুনে পুড়ে একজন মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত ঘটনাটা ঘটে। পরিবার একজন অভিজ্ঞ ফকিরকে ডেকে আনে।
তিনি এসে প্রথমে বাড়ির চারপাশ ঘুরে দেখেন, তারপর উত্তর দিকের গাছটার কাছে গিয়ে মাটি খুঁচিয়ে দেখেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, এখানে পুরনো একটা ঘটনা আছে। সেদিন বিকেলে উঠোনে সবাইকে সরিয়ে মৌকে মাঝখানে বসানো হলো। ফকির সাহেব দোয়া পড়া শুরু করতেই মৌর শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর সে হঠাৎ মাথা তুলে অন্য গলায় বলল, ওকে নিয়ে যেতে পারবি না তুই, ও এখানেই থাকবে। চারপাশের লোকজন ভয় পেয়ে গেল। ফকির সাহেব কঠোর গলায় বললেন, যেখানে ছিলি সেখানে ফিরে যা। মৌ হঠাৎ অট্টহাসি দিল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আশেপাশের গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। তারপর সে বলতে লাগলো, আমরা আমরা এখানে থাকি, আমরা অনেকজন। এই কথা শুনে সবাই আরও ভয় পেয়ে গেল। ফকির সাহেব পড়া চালিয়ে যেতে লাগলেন। প্রায় আধ ঘন্টা এভাবে চলার পর হঠাৎ উত্তরের দিকের গাছের এক বড় ডাল নিজে থেকেই ভেঙে পড়ে গেল। সাথে সাথে মৌ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথায় জল দেওয়া হলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে অবাক হয়ে বলল, আমি এখানে কেন? এরপর ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হতে লাগলো। কয়েকদিন পর সে পুরো আগের মতন হয়ে যায়। কিন্তু ঘটনার পর থেকে বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। প্রতিদিন রাত 1টা থেকে 1:30টার মধ্যে উঠোনের বাতি নিজে নিজেই কয়েকবার দপদপ করে নিভে যায়। উত্তর দিকের গাছটার নিচে সবসময় কুয়াশা একটু বেশিই থাকে। মাঝে মাঝে গভীর রাতে সেখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। এরপর থেকে বাড়ির কেউ আর গভীর রাতে একা বাইরে যেতে চায় না। গ্রামের মানুষজনও জায়গাটা একটু এড়িয়ে চলে। আর মৌ, সে কখনো রাতের বেলা একা উঠোনে বের হয়নি, কারণ সেই রাতের কথা সে স্পষ্ট মনে করে রাখতে পারলেও এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই বিলাপ বকার মতন বকে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি মনে করো ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো ঘটনাটা শোনার জন্য, একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের প্রত্যেক দিনের মতন আজকের এই এপিসোডটাও ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রিকা, সেকেন্ড কমেন্ট করেছে সাথী মোদি, থার্ড কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সৌমেন মাইতি, রত্না রয়, শিল্পা চ্যাটার্জি, চন্দনা কাপুরিয়া, শুভশ্রী ব্যানার্জি, কবিতা সরকার, পাপড়ি দোলা, রোহন পাল, সঙ্গীতা মজুমদার, চুমকি ঘোষ, রবীন সামন্ত, লক্ষ্মণ সর্দার, নন্দিনী রয়, কার্তিক সাহা, সুমন্ত দাস, সোমা দাস, রনি শাসমাল, অঞ্জলি মণ্ডল, বিশ্বজিৎ দাস, ইজমালি, এসকে আরাফুল হোসেন, প্রিয়া সিং, তন্নি হালদার, নিবেদিতা হালদার লিখেছে আমার নামটা একবার নিও, আরাধ্যা হালদার, আমি তোমার ভক্ত। হ্যালো আরাধ্যা। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ, লিখেছে আমার নাম শুভজিৎ, হ্যালো শুভজিৎ। তারপরে কমেন্ট করেছে ডলি ভট্টাচার্য, রাফিজুল মোল্লা, অনন্যা কর্মকার, মলি পাল, লিখেছে দাদা তুমি কেমন আছো, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে আছেন? ভালো আছি গো, তুমি কেমন আছো? আমার বাড়ি বালুরঘাটে। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রতিটা ঘটনাই অত্যন্ত বিপজ্জনক, একদম। তারপরে কমেন্ট করেছে অঙ্কিত, শান্তনু ভট্টাচার্য, মধু, লিখেছে আমার নামটা একবার বলো, আমার নাম গুড্ডু, হ্যালো গুড্ডু। তারপরে কমেন্ট করেছে জয় ধারা, বুলা গুহ, অন্তিম স্যাড মোমেন্ট, শুভজিৎ দাস, অসীম দাস, দেবরাজ পাজা, লিখেছে দাদা কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, চুমকি খাতুন, রাজমণ্ডল, গৌরব, রোহিত সান্ত্রা, সন্দীপ ফোর, সংঘমিত্র রায়, গীতা গোস্বামী, অভিজিৎ মাঝি, মানব দাস, ববিতা অধিকারী, লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম দাদা, কমেন্টটা নিও, একদম। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, কৃষ্ণেন্দু কামেলিয়া, অমিতা ঠাকুর, সুমতি সরকার, সৌভিক মণ্ডল, আদিবা মিম, লিখেছে দাদা তিনটে ঘটনাই ভয়ঙ্কর ছিল, খুব ভালো লাগলো। আর কল্যাণী হাইওয়ের ঘটনাগুলো খুব ভয়ঙ্কর হয়। আমি অনেকগুলো কল্যাণী হাইওয়ের ঘটনা শুনেছি, খুব ভয়ঙ্কর ছিল, খুব ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরুদ্দিন, এমডি মন, বৈষ্ণবী দেবী দাসী, লিখেছে কল্যাণী হাইওয়েটা
আমার বাড়ির খুব কাছেই, খুব দারুণ হতে চলেছে, ঘটনার হেডিং শুনেই বোঝা যাচ্ছে একদম। তারপরে কমেন্ট করেছে মিঠুন মিশ্রা, মামন মণ্ডল, সুশান্ত সাহা, পায়েল বিজয়। লিখেছে এসে গেছি দাদা, দেরি হয় তবুও গল্প শোনার নেশা তোমার কণ্ঠে, না শুনলে ঘুম হয় না। থ্যাংক ইউ। সমীর সরকার লিখেছে জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ অমিতদা, 3টে ঘটনায় ভয়ের ছিল, এভাবে এগিয়ে যাও, জয় শ্রীকৃষ্ণ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।